আজকের ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিত্রার ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ে মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বীরভূম জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে বঙ্গ আমার জননী আমার কবিতাটির রচয়িতা, এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়। এরপরে একটি দিয়ে আছে হাবুর খাতার মলাটে চোখ বুলিয়ে সুধীরবাবু দেখেছিলেন, এটা হবে বীজগণিত খাতা। এরপরে একটি দিন যেটা আছে মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে, এখানে কবি যে বিষয়ে কথা বলেছেন এটা হবে গ্রামগুলির। এরপরে একটি চার আছে বিষ্টু কোণে কোণে, এটা হবে 24 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটলো। এরপরে 1 থেকে 5 কবি অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম, তবে লীলাময়। এরপরে 1 থেকে 6 যেটা আছে বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন, এটা হবে 13/9/1929। এরপরে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি পক্ষে উত্তর দাও যে কোনো 6টি। 2 দাগের 1 আছে কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের মন কি চাইতো, এর উত্তরটি হলো কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের মন ছুটি পেলে কিশোর মন সমুদ্রের বেলায় অর্থাৎ সমুদ্র তীরে বালুতটে যেতে চায়। এরপরে 2 যেটা আছে ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন, ননিদা CCH দলের খেলোয়াড় ছিলেন। এরপর 2 থেকে 3 যেটা আছে যুদ্ধ করিল পথপাতিত্য, পথপাতিত্য কে ছিলেন, এর উত্তরটি হলো 16 শতকে অধুনা বাংলাদেশে 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন যারা 12 ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে শক্তিশালী ছিলেন পথপাতিত্য, তার অধীনে শক্তিশালী সেনাদল ও ছিল, তিনি স্বাধীনচেতাও ছিলেন। এরপর এটা আছে 2-4 আছে হিন্দ নৌজন সভা কি, এর উত্তরটি হলো এই যে ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ নৌজন সভা প্রতিষ্ঠা করেন। এরপরে যেটা আছে 2-5 তোমাদের পাঠ্য ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা হবে চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর 2-6 যেটা আছে সুধীরবাবুর মুদ্রাদোষটি কে, এর উত্তরটি হলো সুধীরবাবুর মুদ্রাদোষ হলো কথার শেষে মনে থাকবে শব্দবদ্ধটি বলা, মনে থাকুক বা না থাকুক তিনি সবাইকে তাই বলে যান। এরপরে যেটা আছে 2-7 এক বৃন্তে 2টি কুসুম, কুসুম কথার অর্থ কি, কুসুম কথার অর্থ হলো ফুল। এরপরে 3 দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 3 দাগে 1 আছে সবারই মুখ থমথম এমন অবস্থা হওয়ার কারণ কি, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব CCH প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে, সবারই মুখ থমথম। 1 ওভার কি 2 ওভার এই রূপলি সংঘ রানটা তুলে নেবে, ওদের ড্রেসিং রুম থেকে নানান ঠাট্টা এদিকে পাঠানো হচ্ছে, তাই সবারই মুখ থমথম হয়ে গেছিল। এরপরে যেটা আছে 3-2 মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো, সব বলতে কিসের কথা বলা হয়েছে, এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা খাতায় লিখে নাও। সব বলতে মানুষের জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো অর্থাৎ জীবনের সকল অভিজ্ঞতা ও অনুভূতি মিলে ধরনীকে ভালো মনে হয়। এরপর যেটা আছে 3-3 জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন, এর উত্তরটি হলো 20 জুলাই 1929 খ্রিস্টাব্দে জেলের ডাক্তার জোর করে যতীন দাসকে দুধ খাওয়াতে গিয়ে যতীন দাসের ফুসফুসে দুধ ঢুকে যাওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। 48 ঘন্টা পরে তার জ্ঞান ফিরলেও সকলেই বুঝতে পারে যে তিনি আর কথা বলতে পারবেন না, অর্থাৎ বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন, তাই তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়, যদি তিনি কিছু বলতে চান তাতে তা লিখে প্রকাশ করতে পারবেন। এরপরে যেটা আছে 3-4 কুড়িয়ে তোলে কে কি কুড়িয়ে তোলে, কবি তাকে কিসের সঙ্গে তুলনা করেছেন, এর উত্তরটি হলো
কিশোরটি সাগরবেলা থেকে নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। কবি এক একটি ঝিনুককে একটি রত্নের সঙ্গে তুলনা করেছেন। এরপরে যেটা আছে 3-5, তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। বক্তার মতে কখন রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? এর উত্তরটি হলো সুধীরবাবু মনে করেন শুধু রচনা বইয়ের উপর নির্ভর করলে চলবে না, লেখার মধ্যে নিজস্ব ভাবনা ও ভাষার প্রয়োগ করতে হবে, অর্থাৎ লেখার মৌলিকতা থাকতে হবে, সেখানে নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা থাকতে হবে। এভাবেই একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে। এরপরে যেটা আছে 3-6, মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারে, কথাটির অর্থ কী? এর উত্তরটি হলো প্রশ্নোক্ত উক্তিটি কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই নামক কবিতা থেকে উদ্ধৃত হয়েছে। হিন্দু ও মুসলমান মূলত অভিন্ন দুই আত্মা, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে একে অপরের সঙ্গে বিভেদ করলে পরম ঈশ্বরের অপমান হয়, এ কথাই কবি আলোচ্য পংক্তিটির মধ্যে বোঝাতে চেয়েছেন। এরপরে 4 আছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4-1 আছে চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি ছিল? এর উত্তরটি হলো CCH ক্লাবের ক্রিকেটার ননিদা আলোর অভাবের কারণে খেলা বন্ধের আবেদন জানান, সেই আবেদন মঞ্জুর হয়েছিল। আবেদনকারী ছিলেন CCH ক্লাবের খেলোয়াড় ননিদা। বাহ্যিকভাবে মনে হতে পারে আলোর অভাবের জন্য ননিদা এমন আবেদন করেছেন, প্রকৃতপক্ষে তা নয়। ননিদা জানতেন খেলা চললে যে কোনো সময় রূপলী সংঘ 1 রান করে ফেলবে, তাতে ননিদারা হেরে যাবেন, তাই ম্যাচ বাঁচানোর তাগিদেই তিনি ওই রকম আবেদন করেছিলেন। এরপরে 4-2 যেটা আছে ওই দিনই উনি শপথ নেন। কে কি শপথ নেন? শপথ নেওয়ার কারণ কি ছিল? এর উত্তরটি হলো এই যে এর উত্তরটি আমরা এখান থেকে লিখব যে যতীন দাসের পিতা বঙ্কিমবিহারী দাস শপথ নিয়েছিলেন। শপথ নেওয়ার কারণ হলো এই যে 1901 সালের দশহরা দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। ওই দিনই উনি শপথ নেন সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। এরপরে 4-3 যেটা আছে এ সমস্যা একেবারে অভিনব। কোন সমস্যার কথা বলা হয়েছে? বক্তার কাছে সমস্যাটি অভিনব কেন? সমস্যার সমাধানই বা কিভাবে হয়? এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। হাবু বাংলা রচনার খাতায় কিছুই লেখেনি, অথচ সে মিথ্যে বলে দিয়েছিল যে রচনা লিখে এনেছে। এ সমস্যার কথাই বলা হয়েছে। সুধীরবাবুর 20 বছরের মাস্টারি জীবনে এরকম ঘটনা তিনি কখনোই শোনেননি। খাতা জমা দিয়েছে কিন্তু তাতে রচনা লেখা নেই, অথচ ছাত্রটি দাবি করেছে লিখে এনেছে। এই প্রতারণামূলক ঘটনায় তার কাছে একেবারে অভিনব। হাবু শেষ পর্যন্ত স্বীকার করে নেয় যে সে রচনা লেখেনি এবং বানিয়ে বানিয়ে বলেছিল। তার এই স্বীকারোক্তির মাধ্যমে সমস্যার সমাধান হয়। এরপরে 5 আছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-1 আছে চাঁদ সূর্যে আলোকেহ কম বেশি কি পায়? চাঁদ সূর্যে আলোকে। কবির এই প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? এর উত্তরগুলি হলো প্রশ্নে প্রদত্ত অংশটি কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে চাঁদ সূর্যের আলো বলতে চাঁদ ও সূর্যের আলোর কথা বোঝানো হয়েছে। এরপরে প্রশ্নটির উত্তরটি হলো আকাশে দিনের বেলা সূর্য ও রাতের বেলা চাঁদ
অবিরত আলো দান করে জগৎকে আলোকিত করে। তারা আলো প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য করে না। হিন্দু বা মুসলমান উভয়ই সমানভাবে চাঁদ ও সূর্যের আলোয় আলোকিত হয়। প্রশ্নে প্রদত্ত পংক্তিটিতে আসলে হিন্দু ও মুসলমানের অভিন্নতার কথাই বোঝানো হয়েছে। এরপরে যেটা আছে, মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? সহোদর হলো হিন্দু ও মুসলমান। এরপরে 5-2 আছে, যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজও আধার ঘোর, কবি কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে? এর উত্তরটি হলো, প্রশ্নোক্ত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বঙ্গ মাতা আজ পরাধীন, একদা দেশমাতা সন্তানেরা সারা বিশ্বে আপন কীর্তির পরিচয় রেখেছিলেন। যেমন ভগবান বুদ্ধের চরণে অর্ধজগৎ ভক্তি প্রণত শ্রী চৈতন্য সারা দেশকে ভাসিয়েছিলেন প্রেম সাগরে। অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন। এই সন্তানদের কৃতিত্বে দেশজননী গর্ব অনুভব করতেন। কিন্তু বর্তমানে সেই সুখের সময় নেই। মায়ের হৃদয় পরাধীনতার যন্ত্রণায় বিদীর্ণ, পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ প্রতি মুহূর্তে তারা শোষিত হয়। এই কারণেই কবির মনে হয়েছে বঙ্গজননীকে আধার ঘিরে আছে। কবি পরাধীন দেশের নাগরিক, তাই পরাধীনতার যন্ত্রণা তার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। ব্রিটিশ শাসনে ভারতবর্ষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, ধুলায় লুণ্ঠিত। আমাদের আশা আকাঙ্ক্ষা দেশমাতার নয়ন তাই কেঁদে কেঁদে শুষ্ক, তার বসন আচ্ছিন্ন, রুক্ষ তার কেশ। এক অন্ধকারময় পরিস্থিতি দেশকে ঘিরে আছে। এমন পরিস্থিতিতে কবির প্রশ্নোক্ত কথাটি মনে হয়েছে। এরপরে 6 আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 6-1 আছে, ব্যাকরণ সিং এর ভাই কি খেয়ে মারা গিয়েছিল? ব্যাকরণ সিং এর ভাই একটি আস্ত বার্সব খেয়ে মারা গিয়েছিল। এরপরে 6-2 যেটা আছে, রাগ করলে, হ্যাঁ ভাই রাগ করলে, আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি। কে বলেছে? তবে নেড়া। এরপর 7 আছে, নিচে প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 7-1 আছে, সজারু কেন মানহানির মোকদ্দমা করেছিল? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। নেড়ার গান অনুযায়ী পেঁচা আর পেঁচানির উদ্দেশ্যে সজারু বলেছিল যে সে সেই রাতে পেঁচা আর পেঁচানির চিৎকার বা চেঁচানি শুনে ঝোপের মধ্যে ঘুমিয়ে থাকা তার গিন্নির ঘুম যদি ভেঙে যায় তাহলে রেগে গিয়ে সে পেঁচা আর পেঁচানিকে খুঁচিয়ে খ্যাংড়া খোঁচা করে ছাড়বে। এই কথাটি সজারু অবশ্য সরাসরি পেঁচা বা পেঁচানিকে বলেনি, সে বাহাদুরকে বলে দিয়েছিল। আর এই শাসানি বাহাদুর যেন পেঁচা আর পেঁচানিকে জানিয়ে দেয়, এইভাবে সজারু মামলা করেছিল। এরপরে যেটা আছে 7-2, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। কে বলেছে, কেন বলেছে? এর উত্তরটি হলো, এই যে এটা হিজিবিজ বলেছিল পেঁচাকে। এর কারণ হলো হিজিবিজ এই যে বললো যে তা আর জানি না, একজন নালিশ করে আর একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, এদিক ওদিকে 10 জন করে সাক্ষী থাকে, আরও একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়। পেঁচা বলল, কখন আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে তাই চোখ বুজে আছে। তখন এই হিজবিজ বলছিল যে আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলেই সে ফ্যাঁক ফ্যাঁক করে ভয়ানক হাসতে লাগলো। এরপরে 8 আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8-1 আছে, তোমায় এবার অঙ্ক করাবো। বাক্যটিতে করাবো হলো এটা প্রযোজক ক্রিয়া। এরপরে 8-2 আছে, সুন্ধাতু এর সঙ্গে যে বিভক্তি জুড়ে সে পক্ষ এর রূপ নেবে তা হলো এটা ও। এরপরে 8-3 আছে, 1 এর পদান্তর হলো এটা ঐক্য। এরপরে 9 আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। 9-1 আছে, সকর্ম ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো, যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্ম ক্রিয়া বলা হয়। এর উদাহরণ হবে, আমি ভাত খাই,
কি খায়? উত্তর হবে ভাত। অতএব খাই সকর্ম ক্রিয়া। এরপরে আছে 9-2 দেখা ক্রিয়াপত্রে বর্তমান কালে আমি তুমি সে তিন পক্ষের রূপ দেখা। এখানে হচ্ছে দেখাটা যেটা হচ্ছে এই যে আমি পরিবর্তিত আবি দেখি, আর তুমি দেখো হবে, আর সে পরিবর্তিত আবি দেখে। এরপরে 9-3 যেটা হচ্ছে বন্ধনীর মধ্যে থাকা পদকে প্রয়োগে উপযোগী হিসেবে পরিবর্তন করে শূন্যস্থান পূরণ করো। এটা হবে সৎ থেকে এটা হবে সততা, মহৎ গুণ, কিন্তু মনে রাখা দরকার এটা হবে চালাক থেকে এটা হবে চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। এরপরে 10 থেকে যেটা আছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা তোমরা পড়ে নেবে, আমি উত্তরগুলি বলে দিচ্ছি। 10 থেকে 1 যেটা আছে পুকুর ও বিলে ঝাঁঝি শ্যাওলাকে কি বলা হয়? এটা হবে কীটভোগ গাছ বলা হয়। এরপরে 10 থেকে 2 যেটা আছে কলসি গাছ কীভাবে শিকার ধরে? এটা লিখবে যে এরা পাতাগুলিকে কুকড়ে ঠোঙার মতো করে তাতে একরকম রস বোঝাই করে রাখে। এটা গাছের গা থেকে আপনি বের হয়, পোকামাকড়েরা সেই ঠোঙার মধ্যে পড়ে আর রক্ষা পায় না। ঠোঙার ভিতরকার রসে তার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এরপরে এটা আছে 10 থেকে 3 এটা গাছের গা থেকে আপনি বের হয়। বাক্যটির মধ্য থেকে অনুসর্গটি বেছে লেখো। এটা হবে থেকে। এরপরে 10 থেকে 4 যেটা আছে অনুচ্ছেদ থেকে প্রতিশব্দ লেখো। রেহা এটা হবে রক্ষা হবে। এরপর 11 থেকে যেটা আছে এলাকায় নতুন নলকূপ নির্মাণে আবেদন জানিয়ে পৌরসভা প্রধানের কাছে একটি চিঠি লেখো। আর 12 থেকে যেটা আছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন নিয়ে অনুচ্ছেদ রচনা করো। 12 থেকে 1 যেটা আছে স্বামী বিবেকানন্দ। 12 থেকে 2 যেটা আছে শীতের একটি দিন। 12 থেকে 3 যেটা আছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। এগুলি তোমাদের মূল যে ভাষাচর্চা বই আছে বা তোমাদের শিক্ষা বই আছে সেগুলো থেকে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।